গল্পের বর্ণিত কিছু অংশ ছোটদের জন্য একেবারেই না, তাই গল্পটি শোনার আগে অভিভাবকদের মতামত নেয়াই শ্রেয় বলে আমরা মনে করি। দেখ, আমি কিন্তু আর বলবো না, এই শেষবার জিজ্ঞাসা করছি, হ্যাঁ কি না। দিনুর ধমকে সুরে কথাগুলো শুনে চোখ দুটো ছোট ছোট করে তাকালো বান্ধুলি। তারপর দিনুর খুব কাছে এসে বলল, তোর স্কুলের খাতায় নাম কি ছিল জানো? দিনু অবাক হয়ে বলল, আদিত্য ভদ্র। কেন? হিস হিস করে বান্ধুলি বলল, তবে শুনুন আদিত্য ভদ্র, আপনার ধমক চমক যা আছে না ওই গলির বন্ধুদের দেখাবেন, বান্ধুলি দাসকে নয়। যা, দূর হয় এখান থেকে। দিনুর হাত দুটো মুঠো হয়ে উঠেছিল। এমন সময় পকেটে সেলফোনটা বেজে উঠে তার অস্তিত্ব জানান দিল। নিজেকে সামলে ফোনটা রিসিভ করল সে। সমরদার গলা শোনা গেল অন্য পাশে। মাথা পিছু কুড়িয়ে দিচ্ছি, দূরে ডোপকে এখন সাবার করে দে। তোর সাথে বাপ্পাও থাকছে পরশু রাত 8টা, পুরোনো ওভারব্রিজের নিচে, ঠিক আছে? দিনু তাকিয়েছিল বান্ধুলির দিকে। খণ্ডহরের উত্তরে রাশি রাশি সাদা বক নেমেছে মৌসুমি ফুলের জমিতে। সেদিকেই তাকিয়ে আছে মেয়েটা। দিনু যে এখানে আছে, তারও যে অস্তিত্ব আছে, তা বান্ধুলি ভুলেই গিয়েছে। সমরদার তারা শোনা গেল। চুপ কেন? না করলে বলে দে। দাঁতে দাঁত চেপে দিনু বলল, করবো সমরদা, তুমি বাপ্পার হাতে মেশিন আর দানা পাঠিয়ে দিও। শেষ কথা দুটো শুনে বান্ধুলি চমকে উঠল। দিনুর সামনে এসে জিজ্ঞেস করল, কিসের কথা বলছিলি ফোনে? দিনু ঘাড় গোঁজ করে বলল, তাতে তোর কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই। পরশু আমার বিয়ে মাঝগঙ্গায়, আসিস কিন্তু। মাঝগঙ্গায়? বাবা, বড় লোকের মেয়ের ব্যাপারই আলাদা। তা বড় লোকের মেয়ের ব্যাপার তো একটু আলাদা হবেই, এতে অবাক হওয়ার কি আছে? আরে যা যা, তোর বিয়েতে আমি পাও দেব না। তবে একটা কথা বলে রাখি, তোর হবুকে একটু সামলে রাখিস আমার থেকে। হ্যাঁ, সামলে রাখিস। জানি তুই তাকে মারার জন্য উঠে পড়ে লাগবি, কিন্তু পারবি না। তার সামনে আমি দাঁড়িয়ে থাকবো। তোকেও ঠুকে দেবো শালি, দেখে নিস। তাই দিস। তাকে মারার পর আমি নিজেও আর বাঁচবো ভেবেছিস? বাপরে, একেবারে মন প্রাণ দিয়ে বসে আছিস তো। বলি ওই ওই তনও কি দেওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ। বান্ধুলি ঠান্ডা চোখে দিনুর দিকে তাকিয়ে বলল, তোর মতো নোংরা ছেলে আর কি ভাবতে পারে? ছাড়, তোকে আর এসব কি বোঝানো যাবে বলতো? পশু একটা তুই। এত শিক্ষা, এত পড়াশোনা সব জলাঞ্জলি দিয়েছিস যখন, আমি আর কতটুকু তোর কাছে? হেই, জ্ঞান দিস না তো, জ্ঞান দিস না। দিচ্ছি না, সে তোকে জ্ঞান দেওয়ার যোগ্যতাও আমার নেই। আর একটা কথা, ফোনে কার সাথে কথা বললি তখন? দিনু সাবধান হলো একটু। যেহেতু বান্ধুলি জানে তার হবু স্বামীর জীবনে দিনু একটা বড় কাঁটা। সমরদার দেওয়া কন্ট্রাক্টের কথা জানতে পারলে পুলিশের হাতে ধরিয়ে দিতে বিন্দু মাত্র দেরি করবে না সে। তাই খুব সাবধানে সে বলল, ও কিছু না, মায়ের সেলাই মেশিনটা সারাতে দেওয়া হয়েছে, সেখান থেকে ফোন করেছিল, বলল সারানো হয়ে গেছে। আর দানার কথা কি বলছিলি? আমি কিন্তু সব শুনেছি। এই শালা কোথাকার পাগল রে! দানা নয়, ছানা ছানা ছানা। বললাম বাপ্পার হাত দিয়ে মেশিন পাঠানোর সময় পাশের মিষ্টির দোকান থেকে ছানাও যেন আনতে বলে, ওর মায়ের জন্য। বাপ্পা ওখানে দাঁড়িয়ে আছে। দেখি তোর ফোনটা। দিনু ফোনটা নির্দ্বিধায় তুলে দিল। সমরদার কোনো কল রেকর্ডও রাখে না ফোনে। বান্ধুলি আজ সামনে আছে বলে নয়, যখনই সমরদার ফোন আসে, কল শেষ হলেই দিনু কল রেকর্ড মুছে দেয়। তেমনই নির্দেশ আছে সমরদার।
বান্ধুলি ফোনটা দেখে ফেরত দিল দিনুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বিয়ের আগে কিন্তু কিছু ঘটাস না, তোর দুটি পায়ে পড়ি। আমাকে বিয়ে দেখানোর জন্য যেন তোর রাতের ঘুম উড়ে গেছে। বান্ধুলি চোখ দুটো ছোট করে বলল, আমাকে শেষবারের মতো কুমারী অবস্থায় দেখবি না? ছাইয়ের কুমারী। আরে হ্যাঁ রে পাগল, আমার বর এসব জিনিস একটু পুরনোপন্থী, তাই বাধ্য হয়ে কুমারী থাকতে হয়েছে আর কি। শয়তানি শালী। দিনু আর দাঁড়ালো না। খণ্ডহরের গঙ্গাঋদ্ধ পলল জমিতে দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে। বকের পাখা ছুঁয়ে যাচ্ছে দিন শেষের মন খারাপের রং। বান্ধলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল অন্ধকারে। নগরীর আলো একে একে জ্বলে উঠল দক্ষিণ দিগন্তে। চুল উঠতে লাগলো ফাল্গুনী বাতাসে। কৃষ্ণচূড়ার পাপড়ি ঝরে পড়তে লাগলো বান্ধলির বুক ছুঁয়ে। সূর্য অস্ত গেল। ওভারব্রিজের নিচে একটা পলাশ গাছ গজিয়ে উঠেছিল সবার চোখের আড়ালে। গাছের নিচে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়েছিল দিনু। চাঁদের গায়ে রক্তরঙা পলাশের পাপড়িগুলো নড়ে উঠছে মাঝে মাঝে। বাপার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে দিনু ঢেলে দিল গলায়। ঢকঢক করে অনেকটা তরল পেটে গেলে সে বোতলটা নামিয়ে রাখল পাশে। গলা বুক যেন জ্বলে উঠল তার। গাছের গুঁড়িতে ঠেস দিয়ে আবার চাঁদের দিকে তাকিয়ে সে বলল, চাঁদের কপালে রক্ত ফুটিল, ওরা রোজ বলে জ্যোৎস্না ঝরিছে। কার ফুলে চাঁদ পরাগ রাখিল, কার শয্যায় রাত্রি কাঁদিছে। বাপা, ফুলের আর এক নাম বান্ধুলি, জানিস? বাপ্পার হাতের আঙুলে লেগে থাকা কম দামি আচারের তেলটা চেটে নিল একবার। দিনুর কথা শুনে সঙ্গে সঙ্গে সে বলে উঠল, হেব্বি সাইরি মারলে তো। তুমি মাইরি কেমন জানো গুলো, ঠিক আমাদের মতো না। দিনুর ঘোর কেটে গেল হঠাৎই। চোয়াল শক্ত করে বলল, তেল মারানি বন্ধ কর, ওঠ, ওদিকটায় যাই, মালগুলো আসতে পারে যখন তখন। বাপ্পা কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর এক ঢোকে বোতলের তলানিটুকু শেষ করে উঠে দাঁড়ালো। কোমরে গোঁজা কালো আগ্নেয়াস্ত্রটা হাতে উঠে এলো তার। 13 রাউন্ডের ম্যাগাজিনটা খুব ভালো করে পরখ করে নিয়ে গলা পরিষ্কার করে বাপ্পা বলল, চলো। চাঁদের আলো থাকা সত্ত্বেও ওভারব্রিজের এই ঢালটায় গাছগাছালির অন্ধকার। অন্ধকারে গা মিশিয়ে থাকতে থাকতেই ওরা শুনতে পেল ওভারব্রিজের উপর থেকে খুব হালকা পায়ের শব্দ ভেসে আসছে। দিনু কোমর থেকে সবে পিস্তলটা বার করতে যাবে এমন সময় বাপ্পার ফোনে টুং করে একটা মেসেজ ঢুকলো। তারপর টুং টুং করে ঢুকতেই থাকলো। বাপ্পা দাঁতে দাঁত চেপে ফোনের আলোকিত স্ক্রিনটা যতটা সম্ভব আড়াল করে মেসেজগুলো দেখে নিল। তখনও অনবরত ঢুকে চলেছে একই মেসেজ। ফোনটা সাইলেন্ট করে পকেটে রাখলো বাপ্পা। তারপর পিস্তলটা হাতে নিয়ে বলল, সমুদ্রার মেসেজ, তুমি কেটে যাও গুরু,
অপারেশন আমার একার। দিনু প্রচণ্ড রেগে গেল, ফিসফিস করে বলল, আর নোট? জানি না, তুমি যাও। বলেই বাপ্পা পিস্তলটা বাগিয়ে এগিয়ে এলো। দিনু কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে 7-8 রাউন্ড গুলির শব্দ ছুটে এলো। দিনুর চোখের সামনেটা সম্পূর্ণ ঢেকে গেল ধোঁয়ার অন্ধকারে। কানে নিঃশব্দ তালা ধরে রইল অনেকক্ষণ। ধোঁয়ার মেঘ কাটলে দেখা গেল খাকি ইউনিফর্ম পরা দুটো অচেনা লোক দাঁড়িয়ে আছে ওভারব্রিজের উপরে। সিঁড়ির ঢালের উপর পড়ে আছে দুটো দেহ, আর সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে আর একটা। দিনু ছুটে গেল সেদিকে। বাপ্পার নিথর দেহটা আকাশের দিকে বিস্মিত চোখ মেলে শুয়ে আছে। দু চোখে চাঁদের প্রতিফলন ক্রমশ গলে যাচ্ছে 2-3 ফোঁটা গড়িয়ে পড়া অশ্রুবিন্দুতে। দিনুর বুকের ভেতরটা আচমকা খালি হয়ে গেল। মাথার ভিতরে কে যেন চিৎকার করে উঠল, দিনু, দেখতে পাচ্ছিস বাপ্পার অন্ধ মাকে? বাপ্পার অ্যাকাউন্টের 15,700 টাকা দেখছিস? হয়ে বছর 2000 ইট কিনবে বলেছিল, পাচ্ছিস দেখতে? দিনু নিচু হয়ে বসে বসেই কোমরে রাখা পিস্তলটার দিকে হাত বাড়ালো, কিন্তু সেটা বার করে আনার আগেই মাথায় একটা ঠান্ডা নলের স্পর্শ অনুভব করতে পারল সে। বিশ্রী হাসি হাসতে হাসতে মাস্ক পরা একটা মুখ বলে উঠল, এই আবার নকটা কেন বে? মেশিনটা ওখানেই থাক, সবই তো পেয়ে যাচ্ছ বাপ। যাও 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 যাও, বাদলাও, সোজা নৌকো বিহার। কি বলেন শর্মাদা? সালা, আমরা একটা দুটো স্টার নিয়েও সারা জীবন লিগার চার, বাড়ি ফিরে কালি ধুমসি বউ। মালটার কপাল দেখেছেন? এই যা যা, কেসটা বিলা হওয়া লাগে কেটে যা। আমরা হুজুরের বেবি সিটার, বসে বসে রক্ত কাচাই এখন। ঝাঁটা মান আমাদের কপালে। এই শালা, যাবি না মটকাটা ছেড়ে দেবো? হট 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 এখান থেকে। দিনুর দু চোখ দিয়ে হু হু করে বেরিয়ে আসছে তপ্ত জলের ধারা। হোঁচট খেতে খেতে সে এগিয়ে গেল নদীর পথে। দুদিকে প্রাচীন বট অশ্বত্থ গজিয়ে উঠেছে পরিত্যক্ত অট্টালিকায় ফাঁক ফোঁকরে। চাঁদ ঝলমল করে উঠছে হঠাৎ হঠাৎ। এই ফাল্গুনী পূর্ণিমার রাতে বসন্ত উপচে পড়ছে তার আলোকিত দেহ থেকে। দিনুর চোখে কিসের যেন ঘোর লেগেছে। এই মুক্তি চন্দ্রালোক সম্মুখে ক্রমে প্রসারিত হয়ে আসা নদীতট ছাপিয়ে তার চোখে ভেসে উঠছে বাপ্পার বাড়ির চট ঘেরা দেওয়াল, ছেঁড়া পলিথিনের ছাদ চুইয়ে ঘরে নেমে আসা জ্যোৎস্নায় চুপ করে বসে থাকা অন্ধ মা। তিনি কান পেতে আছেন, ওই বাপ্পা এলো বোধ হয়। ঝাপসা চোখের সামনে নদীতট, একটি মাত্র নৌকা বাঁধা আছে ঘাটে। মৃদু আলো জ্বলছে তাতে, হাজার ফুল দিয়ে সাজানো হয়েছে নৌকাটার সারা দেহ। রূপলি পারদ রঙা জলের পটভূমিকায় গ্রাফাইটে আঁকা ছবির মতো বসে আছে মাঝি। নিশ্চুপ মাঝির গায়ে চকচক করছে জ্যোৎস্না। গোলুইয়ের কাছে এসে থমকে দাঁড়ালো দিনু। সে কেন এসেছে এখানে? লোকজন কই? বরকর্তা, বরযাত্রী কেউই তো নেই। শুধু খল খল করে বয়ে যাচ্ছে গঙ্গা। এমন সময় নৌকোর ছইয়ের পর্দা তুলে বাইরে বেরিয়ে এলো কেউ। ঝলমল করে উঠল তার গায়ের অলংকার। নদীর কলকলের মতো হাস্যোচ্ছল সুরে সে মূর্তি বলল, আরে আয় রে, আমার বিয়ে দেখবি না?
স্রোতের টানে ভাঙা পড়ে মাটির মতো ভেসে গিয়ে নৌকোর পাটাতনে পা রাখল দিনু। দিনুর মাথাটা একই ঠিক ছিল না। সামনে বান্ধুলির হাসি মুখ দেখে তা আরো খারাপ হয়ে গেল। সে চিৎকার করে উঠল, এই এই তোর বিয়ে, লোকজন কই? হ্যাঁ, লোকজন কই? বান্ধুলি আবার হাসল। আমার বরযাত্রী ছাড়াই এসেছে, তাতে আমার কি দোষ বলতো? হঠাৎ দিনুর মাথার ভেতরটা পরিষ্কার হয়ে গেল। প্রবল চমকে শিউরে উঠে কাঁপা গলায় সে বলল, বান্ধুলি? হ্যাঁ রে পাগলটা, তুই তো। আয় এদিকে। পূর্ণিমা চাঁদ নৌকোর গায়ে নেমে এসেছে মনে হলো দিনুর। বান্ধুলির হাত ধরে সে অনন্ত জ্যোৎস্নার নদীতে অবগাহনে চলেছে। তার সত্তার কোনো অস্তিত্ব নেই আজ। ছইয়ের নিচে ম্যাজিক ল্যান্টার্নের নীলচে আলো, পলাশ অমল তাসের শয্যা, চতুর্দিক ঢাকা ছইয়ের এক কোণে রাখা গুকুল থেকে চন্দন গন্ধ ধূপের সুবাস উড়ে আসছে। দিনু আচ্ছন্নের মতো বলল, তোর বাবা জানলে ব্যাপারটা অন্যদিকে বাঁক নেবে। পরশু পালাতে বললাম আমার সঙ্গে, পালালি না কেন? হ্যাঁ? বান্ধুলির নাক চাবিটি ঝলসে উঠল। পালাবো কেন বলতো? আমি কি পলায়ন প্রবণ? না তোকে ভালোবেসে অন্যায় করেছি? বাবাকে আমি সব বলেছি আজকেই। সব বলেছিস? হ্যাঁ, বাবা রাজি। কালই আমাদের রেজিস্ট্রি। তবে আজকের কথা বাবা জানে না। বান্ধুলি এগিয়ে এলো দিনুর খুব কাছে, কাঁধে হাত রেখে তাকে শুইয়ে দিল নৌকার পাতাটনের উপরে রাখা নরম বিছানার উপর। তার এক মাথা চুল দিনুর মুখের উপর ছড়িয়ে গেল। নেশাতুর এক গন্ধে দিনুর দম বন্ধ হয়ে আসতে লাগল। তার চোখের সামনে তার প্রিয়তমার মুখ। এমন পরম আনন্দের মুহূর্ত, তবুও দিনুর চিন্তা মনন স্থির হতে পারছে না কেন? বান্ধুলি তার মুখের একদম কাছে মুখটি নিয়ে এসেছে। একটু পরেই তার ঠোঁট দুটো নেমে আসবে দিনুর ঠোঁটে। বান্ধুলির গভীর কালো চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দিনু আর্তনাদ করে উঠল। দুটো অন্ধ চোখ যেন বান্ধুলির চোখ অবলম্বন করে ছিঁড়ে ফেলতে চাইছে দিনুকে। এক গাদা প্রশ্ন তীরের মতো ছুটে আসছে। দিনুরে, বাপ্পা কোথায়? কোথায় রেখে এলি ওকে? ও তো তোর সঙ্গেই তো ছিল, ও তোর সঙ্গেই তো বেরিয়েছিল। কিরে, চুপ কেন তুই? দিনু ঠেলে সরিয়ে দিল বান্ধুলিকে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, তোর বাবা সব শুনে ঠিক কি করলো আমাকে বলতো? বান্ধুলি ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, সব শুনে বাবা একটু চমকে গিয়েছিল। তারপর কাকে যেন একটা ফোন করলো। ফোনে কি বললো? বল 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 আমাকে বল, ফোনে কি বললো? আরে দাঁড়া, বলছি তো। অত তাড়াহুড়ো কেন? ফোনে বাবা কাউকে একটা বলল তোকে কোনো একটা জায়গা থেকে সরিয়ে নিতে, আর তোর সঙ্গে ওই বাপ্পা নামে কেউ ছিল, তাকেও কোথায় যেন পাঠাতে বলে দিল। আর জানি না। দিনু উঠে দাঁড়ালো, টলতে টলতে বেরিয়ে এলো ছইয়ের বাইরে। এক নদী ভরা জ্যোৎস্নালোকিত জল হাহাকার করে উঠল দিনুর কানে। রাতের এই প্রহর যেন চিৎকার করে বলল, দিনু, বাপ্পাকে তুই মেরেছিস, স্বার্থপর, তুই স্বার্থপর। এই কঠিন রাত তোমার পুরনো অজুহাত, এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই। নিশ্চুপ মাছিও যেন ফিস ফিস করে বলছে, তুই খুনি।
তুই খনি। দিনুর মাথাটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যেতে চাইল। সে দু হাতে কান ঢেকে পাগলের মতো চিৎকার করে উঠল, না না না, আমি আমি মারিনি, আমি খুনি নই, আমি খুনি নই, খুনি নই আমি। বান্ধুলি ছুটে ছইয়ের বাইরে এলো। ঝমঝম করে উঠল তার দেহের অলংকার। দিনু তার দিকে না ফিরেই হিসিস করে বলল, নৌকো পাড়ে নিতে বল, আর তোর বাবাকে এখানে আসতে বল, এখনই ফোন কর, এক্ষুনি। বান্ধুলি প্রবল বিস্ময়ে হতবাক হয়ে গেল, কিন্তু সে কিছু বলে ওঠার আগেই আবার বলল দিনু, এখনই 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 ফোন কর। কাঁপা কাঁপা হাতে বাবার নাম্বার ডায়াল করল বান্ধুলি। গাড়ির মাথায় লাগানো লাল নীল আলোটা এখন বন্ধ। নদীর ঘাট থেকে বেশ কিছু দূরে সেটি জ্যোৎস্নায় নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকটা ছায়া মূর্তি হাঁটাচলা করছে গাড়ির কাছাকাছি। তাদের নৌকো থেকে আবছা আবছা বোঝা যায় বান্ধুলি ছইয়ের গায়ে ঠেস দিয়ে বসে আছে, শূন্য দৃষ্টি মেলে আকাশের দিকে। কিছু দূরে তার সবচেয়ে প্রিয় মানুষটি বসে আছে, তার প্রতি সে সম্পূর্ণ উদাসীন। দিনু হাতের উপর ভর দিয়ে পেছনে হেলে বসে আছে। পাশের জনের পরনে পরিষ্কার ধুতি পাঞ্জাবি, সৌম্য মুখ, নরম গলায় তিনি বললেন, বল দিনু, আমাকে কেন ডাকলি? কত কাজ বলতো আমার, এখনো কি ছোটবেলার মতো কাজে নিয়ে ঘুরতে হবে? তোরা বড় হয়েছিস তো। সমরদা, তোমার মনে আছে আমরা স্বপ্ন দেখতাম আমি আর তুমি ছুটছি, চারিদিকে শুধু সোনালি ধান, আর দিগন্তে কারখানার চিমনি থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। তুমি স্বপ্নে আমার আগে আগে ছুটতে আর চিৎকার করে বলতে, দিনু ওই দেখ, ওই দেখ, সোনালি শস্যের পাশে শিল্পায়ন ঘটেছে, একে স্বর্গ বলে, চিনে রাখ, স্বর্গ ওই দূর আকাশে কোথাও নেই। মনে আছে সমরদা, মনে আছে? আরে কি সব দিন ছিল। আর সেই পিছিয়ে পড়া দিনু আজ আমার সবচেয়ে দামি সম্পদটাই হাতিয়ে নিল। না রে, তুই নিজেকে ছোট ভাবিস না, তুই যোগ্য। তোর জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছুতেই কি কেউ তোর সামনে আসতে পারতো? আমার খুব আনন্দ হচ্ছে রে, খুব আনন্দ। তবে আমি কিন্তু ঘর জামাই বুঝতে পারবো না, আগেই বলে দিলাম। দিনু যেন শুনতেই পেল না সমরের কথাগুলো। নেশা জড়ানো গলায় সে বলল, কারখানার ধোঁয়া দেখে আমি বারবার থমকে দাঁড়াতাম বলো সমরদা। তোমার কাছে জানতে চাইতাম, ওই ধোঁয়ার ঠিক নিচেই যাদের ঘর, পলিথিনের ছেঁড়া ছাদ, চটের দেওয়াল, তারা আমাদের মতো এই সোনালি শস্য দেখতে পায়। তারা বুঝতে পারে স্বর্গ এখানেই, কোনো দূরে আকাশ নয়, কোথাও নয়। তাদের স্বর্গ দেখা হয় না কোনোদিন সমরদা, তাই না? সমর প্রতাপ দাস দিনুর দিকে তাকিয়ে চোখের সোনালি ফ্রেমের চশমাটা খুললেন। ধুতির খুঁটে কাঁচ দুটো ঘষে আবার সেটি পরে নিলেন। নৌকোর পাটাতনে ভর দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। শীতল কঠিন গলায় বললেন, শ্রেণী বৈষম্য থাকবে, যোগ্যতমের উদ্বর্তন বৈজ্ঞানিক সত্য, এ তোকেও মেনে নিতে হবে। সামনে তোর নতুন জীবন দিনু, কনসেন্ট্রেট কর। সমর প্রতাপ চলে যাচ্ছিলেন। দিনু হাস্যোচ্ছল গলায় ডাকল, সমরদা, বাপ্পা সেই কাঙ্ক্ষিত স্বর্গে পৌঁছে গেছে কি? সমর প্রতাপ ঘুরে দাঁড়ালেন। দিনুর হাতের আগ্নেয়াস্ত্রটা
ঝকঝক করছে চাঁদের আলো পড়ে। মাঝি তখনও নিশ্চল ছবি। দিনু ঘাড় কাত করে খুব নরম গলায় বলল, বাপ্পাকে সে স্বর্গের কথা কে জিজ্ঞাসা করবে সমরদা? তুমি, আমি? না না, আমরা দুজনেই জিজ্ঞাসা করি, চলো। এই স্বপ্ন তো আমাদের দুজনেরই দেখা, তাই না? কিন্তু দিনু, আমি তো সব তোর জন্যই করেছি। বান্ধুলির মুখে সবকিছু জানার পরেও বাধা দিইনি। বাপ্পা কোনো না কোনো দিন নেশার ঘরে তোর অন্ধকার জীবনের কথা বলেই ফেলতো, আর যে পথ ছিল না রে। দিনু থমকে গেল। হাতের পিস্তলটা নামিয়ে সে কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর মাথা তুলে বলল, আমার মাথার ভিতরে যে বাপ্পার ঘরের সেই পলিথিন ছিঁড়ে স্বর্গ নেমে আসার ছবি সর্বক্ষণ ভেসে বেড়াচ্ছে সমরদা। দুটো অন্ধ চোখ আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমি 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 যে নিজের মধ্যে অনুভব করছি বাপ্পার মাথা ফুঁড়ে দেওয়া দুটো তপ্ত সীসার গোলা। সমরদা, ওই দেখো, ওই দেখো, স্বপ্নের পথে আমরা ছুটছি, আমি ছুটছি, আর সামনে না তুমি না, বাপ্পা। বাপ্পা হাসি মুখে ছুটে চলেছে উজ্জ্বল অনন্তে। আমার দুদিকে সোনালি ফসল, দিগন্তে আঁকা চিমনির ধোঁয়া। বাপ্পা দাঁড়া, বাপ্পা দাঁড়া, দাঁড়া বাপ্পা। এই বরফ পার, এই নদীর জল কেঁপে উঠল কান ফাটা শব্দে। সমর প্রতাপ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর চশমা খুলে ভেঙে পড়তে পড়তে দেখলেন বান্ধুলি আছড়ে পড়ল পাটাতনের উপর। গুলির শব্দে আকৃষ্ট হয়ে নদী তীর থেকে ছায়ামূর্তিগুলো ছুটে এলো নৌকোর দিকে। দুজন সমর প্রতাপকে তুলে ধরল। আরো দুজন বান্ধুলির অচৈতন্য দেহটা নিয়ে চলে গেল গাড়ির দিকে। ভাঙা গলায় সমর প্রতাপ বললেন, নিজে মরে আমাকে মেরে গেল রে ছেলেটা। নিষ্কম্প মাঝি নড়ে উঠল এতক্ষণে। তীরভূমি থেকে একটা বড় পাথর তুলে এনে দিনুর পায়ে বেঁধে ফেলল দড়ি দিয়ে। তারপর সমর প্রতাপের দিকে ঘুরে দাঁড়িয়ে তীরভূমির দিকে ডান হাতে তর্জনী নির্দেশ করল। প্রথমবার তার গলা শোনা গেল, যাও, পিছনে আর তাকাবেনি। সমর প্রতাপের গায়ে কাঁটা দিল। নৌকো থেকে নেমে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে তিনি শুনলেন ঝুপ করে একটা শব্দ হলো জলে। ফাল্গুনের প্রবল বাতাসে শীত শীত করে উঠল তার। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও, সেটাই সত্যি। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও, সেটাই সত্যি। ছন্দ পতন ঘটতে থাকে, ভাঙতে গেলে ভুল করি। আমার বয়সের ওজন তোমার খবর রাখা জরুরি। এই মৃত্যুমুখী শহর যেন শূন্য মাপার কারখানা। গিলছে তোমায়, গিলছে আমায় অন্ধকারে রাস্তা না। আর এই কাফে দাঁড়িয়ায় আবার যদি ফেরা যায়, তোমার রুমাল মোছা ঠোঁটের এই নিয়ম মানার বাধ্যতায়, কখন তোমার চিন্তা ঘুম মেনে নিতে পারল
ভোলে না। সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূন্যতা। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি। 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 সেটাই সত্যি। সেটাই সত্যি। মরণের ছবি মনে আনি, ভেবে দেখি শেষ দিন ঠেকেছে শেষের শীর্ণক্ষণে। আছে বলে যত কিছু রয়েছে দেশকালে, যত বস্তু, যত জীব, যত ইচ্ছা, যত চেষ্টা, যত আশা নৈরাশ্যের ঘাত প্রতিঘাত, দেশে দেশে, ঘরে ঘরে, চিত্তে চিত্তে, যত গ্রহ নক্ষত্রের দূর হতে দূরতর ঘূর্ণমান স্তরে স্তরে অগণিত অজ্ঞাত শক্তির আলোড়ন, আবর্তন, মহাকাল সমুদ্রের কুলহীন বক্ষতলে সমস্তই আমার এ চৈতন্যের শেষ সূক্ষ্ম আকম্পিত রেখারে ধারে। এক পা তখনও আছে সেই প্রান্ত সীমায়, অন্য পা আমার বাড়িয়েছি রেখার ওধারে। সেখানে অপেক্ষা করে অলক্ষিত ভবিষ্যৎ, লয়ে দিন রজনীর অন্তহীন অক্ষমালা, আলো অন্ধকারে গাঁথা, অসীমের অসংখ্য যা কিছু সত্তায় সত্তায় গাঁথা, প্রসারিত অতীতে ও আনুগতে, নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই, আমি নেই। জীবন একটা নদীর মতো। নদী যেমন প্রতিটি বাঁকে বাঁকে এক রহস্য লুকিয়ে রাখে, ঠিক সেরকমই আমাদের জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নানা রহস্য। না, ঠিক রহস্য না, আমরা আসলে এমন অনেক কথা লুকিয়ে রাখতে চাই যেগুলো আমরা মন থেকে ভুলে যেতে চাই। তুমি, আমি, আমরা কেউ আলাদা নই। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটনা থাকে যেগুলো আমরা কাউকে বলতে চাই না। বলা ভালো, বলতে পারি না। আসলে ভয়, সমাজের ভয়, নিজের চোখে চোখ রেখে দাঁড়ানোর ভয়, সত্যিটাকে আপন করে নেওয়ার ভয়। আর এই ভয় থেকে বাঁচতে আমরা ছুটতে শুরু করি, পালাতে চেষ্টা করি সেই সত্যের থেকে অনেক দূরে। মুখে ভদ্রতার রং মেখে ভদ্রবেশী হারামি হয়ে সমাজের সমুদ্রে মিশে থাকি। কিছু কথা স্বীকার করার সাহস থাকে না বলে না আমরা হেরে যাই। আমরা সবাই আসলে নিজের জীবনে একটা পরাজিত মানুষ।
যাকে চাই তাকে পাই না, আর যাকে পাই তাকে চাই না। ওই দূরে আকাশে যত তারা আছে, যাদেরকে দূর থেকে দেখলে মনে হয় মিটমিট করে চলছে, কিছু সত্যি থাকে তাদেরই মতো। দূর থেকে দেখে মনে হয় সেগুলো স্থিমিত, কিন্তু কাছে গেলে আমরা জলে বুঝে ছাই হয়ে যাই। যে সত্যির থেকে আমরা পালিয়ে বেড়াই, সেই সত্যিটা জীবনের কোনো বাঁকে আচমকা আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন আমরা পাগল হয়ে যাই, বোবা হয়ে যাই। যা ভুলতে চাই সেটা এমন ভাবে জাগিয়ে বসে, তখন সেখান থেকে আর মুক্তি পাই না। আমি সেই একটা সত্যির থেকে পালাতে পালাতে যখন খুব ক্লান্ত ছিলাম, তখন সেটা আচমকা একদিন আমার সামনে আসে। আমি তখন মাঝ বয়সী, সংসারী। যে সত্যিটা এতদিন লুকিয়ে রেখেছি, সেটাই আজ বলবো না হয়। হয়তো আমার সে সময় উপস্থিত। জানি না আর কতক্ষণ বাঁচব। এই শেষ বয়সে আবার ফিরে যেতে ইচ্ছা করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, না, আমি কাপুরুষ নই, আমি বীরু নই, আমি পালাইনি, আমি পালাইনি। আমার চোখ বুঝে আসছে, আর মনের মধ্যে ভেসে উঠছে দুটো চোখ, যে চোখে আমি হারিয়ে গেছি জন্মান্তর ধরে, যে চোখের থেকে পালিয়ে বেরিয়েছি সারাটা জীবন। আজ আবার আমি হারিয়ে যাচ্ছি সেই চোখে। একটু একটু করে আমি ডুবে যাচ্ছি। আর আমার মনে ভেসে উঠছে সেই দিনটা, সেই মেয়েটা, সেই কথাগুলো, সেই চোখগুলো, আমার চেনা, আমার হারিয়ে যাওয়ার সময়গুলো। আর আমার আমি হারিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি হয়তো সেই দিনে, হয়তো ওই মেয়েটা। আমার হারিয়ে যাওয়া তপতি। অনেক রঙের সন্ধ্যামণি ফুটেছে এখানে। রাস্তার সেই মোড়ে
হঠাৎ আমার গাড়ি দাঁড় করিয়ে একটি মেয়ে আমাকে বলল, এই শোনো, তোমাকে না আমার হেব্বি লাগে, পুরো একদম অ্যাকশন হিরো মার্কা। হ্যাঁ, হয় এর মাথার গন্ডগোল, নয় অন্য কোনো কারণ আছে নিশ্চয়ই। পুরো কেলো কেস। 30 বছরের মা, 13 বছরের বউ যে কথা কোনোদিন বলেনি, সে কথা বছর 18-র একটি অচেনা মেয়ের মুখে শুনে গাড়ির আয়নায় আর চোখে একবার দেখে নিলাম নিজেকে। কি বলবো বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে আছি, এমন সময় তিনি ধমক দিয়ে উঠলেন, এই তুমি তো আচ্ছা আনএডুকেটেড হে। আমি খানিকটা ভেবলে গিয়ে বললাম, হ্যাঁ তা কি করতে হবে? তা সে গোলাপি টেডিটার ঘাট ধরে ঝাঁকিয়ে বলল, জানো না, সুন্দরী মেয়েরা কমপ্লিমেন্ট দিলে তাকে গিফটই দিতে হয়। তাকে দেখালুম গাড়িতে ঝুলছে সংসার ভ্রম কারাগারের 3 দিনের রেশন। পকেটে 2টো লজন জুস ছিল, কৌস্তবের জন্য নিয়েছিলাম। তার একটি ভদ্র মহিলাকে দিতেই তিনি ভারী খুশি হয়ে বললেন, বাড়ির জিনিসপত্র দিয়ে এসো, ঘুরতে নিয়ে যাবে। আমার তো চক্ষু চড়ক গাছ। এ মেয়ে বলে কি? একে তো বিকেল বিকেল, তারপরের মেয়ে ছেলে ধরা বলে পাবলিক ঠ্যাঙালে গতর চূর্ণ হো যায়গা। আমি ধমকে সুরে বললাম, এই ইয়ার কি পেয়েছিস? তোর বাপকে বল ঘুরতে নিয়ে যেতে। ও মা, সে ফিক করে হেসে বলল, ধুর বোকা, বাপের সঙ্গে যাওয়া যায় নাকি? আর বেশি দূরে নয়, স্কুলের মাঠে নিয়ে যাও, তাহলেই হবে। তোর মা জানলে তোকে তো ঠ্যাঙাবেই, আর আমারও নিস্তার নেই। তার বাড়ির দরজা খোলা। রোদে দাঁড়িয়ে খোলা দরজার ভেতরে বেশি দূর চোখ চলে না। সেদিকে ঝট করে একবার তাকিয়ে নিল সে। চোখে একটা দুষ্টুমি খেলে গেল। আমার কেন যেন মনে হলো দরজার ঠিক সামনেই কেউ একজন দাঁড়িয়েছিল। আমি তাকাতেই সে ঝটপট করে যেন সরে গেল কোথাও। আমার মনোযোগ বোধহয় সেদিক থেকে ঘোরানোর জন্যই সে বলল, যাও যাও, তাড়াতাড়ি বাজার দিয়ে এসো বাড়িতে, আমি এখানেই দাঁড়িয়ে রইলাম। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে নিজের সামনে 1000টা যুক্তি দিয়ে প্রশ্ন রাখলাম, কেন যাব, কি জন্য যাব, কিন্তু মন নিরুত্তর। কোথায় যেন একটা কারণ রয়েছে ফিরে যাওয়ার, কিন্তু খোলা চোখে সেটা আমি ধরতে পারছি না। বাজার বাড়িতে পৌঁছে দিয়ে বেরোনার মুখে গৃহিণী বলে উঠলেন, আবার বেরোচ্ছ কেন? কিছু বলতে পারলাম না। আগের জায়গায় ফিরে এসে দেখি সেই মেয়ে ভারী সুন্দর একটি সবুজ জামা পরেছে, ঘিয়ে রঙের প্যান্ট, রোদ চশমার কাজটিও সবুজ রঙেরই। আমি দাঁড়াতেই আমার বাইকের ব্যাক সিটে সে দুদিকে পা দিয়ে উঠে বসল। আমি ক্লাচ ছেড়ে দিলাম। এ ঘটনার ব্যাখ্যা কেউ চাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। একটি বাচ্চা মেয়ে তার নিজেরই বাড়ির সামনে থেকে একজন সম্পূর্ণ অপরিচিত প্রবীণ মানুষের গাড়িতে চেপে ঘুরতে এলো। এর যুক্তি নির্ভর কোনো ব্যাখ্যা আমার অন্তত জানা নেই। তার চেয়েও বড় আশ্চর্যের ব্যাপার, আমি নিজেই বা এতে সায় দিলাম কেন? কারণ একটা আমার দিক দিয়ে আমি অনুভব করতে পারছি, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না। অন্যমনস্কভাবে চলতে চলতে স্কুলের ঠিক উল্টো পথ ধরেই চলে এসেছি, একদম খেয়াল নেই। সম্বিত ফিরল তার ডাকে। ও মশাই, আপনার গাড়ির গরু দুটো দেখতে পাচ্ছি না কেন? আমি আয়নায় চোখ রেখে বললাম, সে আবার কি কথা? না, আসলে গরুর গাড়ির মতোই চলছে কি না। সানি রাজ ওরা কি বাইক চালায়, উফ, পুরো ঝড়। আমি গোমরা মুখে বললাম, এর চেয়ে জোরে আমার গাড়ি চলে না। সে আর কিছু বলল না। মোবাইল ফোনে তার টুংটাং শব্দ হচ্ছিল, সেদিকেই মন দিল সে। এককালে বিরাট পুকুর ছিল এখানে, এখন কয়েকশো বিঘা জুড়ে শুধু ফুলের চাষ। অগন্তি সাদা চন্দ্রমল্লিকা ফুটে আছে, ফুটে আছে হাজার হাজার পপি। শেষ বিকেলের আলোয় পপি থেকে চন্দ্রমল্লিকার দিকে দৃষ্টি চলতে পারলে মনে হয়
সূর্য যেন পপির পাপড়ির গায়ে তার রোদ ফেলে গেছে খুব তাড়াতাড়িতে, আর সেই রোদের ভুলে যাওয়া টুকরোগুলোই আস্তে আস্তে চন্দ্রমল্লিকার রং নিয়ে জ্যোৎস্না হয়ে যাবে। একটা বাঁশের মাচা করা ছিল, এখানে আমি প্রায় একা একা বসি, কখনো কখনো ছেলেটাকেও নিয়ে আসি সঙ্গে। এত ফুল বোধহয় সে মেয়ে কোনোদিনও দেখেনি। চশমা খুলে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর আমার পাশটাতে এসে বসলো চুপ করে। আমি তার দিকে একবার তাকাতেই কেন যেন মনে হলো আমি আগেও তাকে দেখেছি। সেও আমার দিকে হাসি হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি ভাবছো শুনি? চোখ সরিয়ে নিলাম আমি। খুব চেনা ও চোখ, আমার খুব চেনা। গলাটা শুকিয়ে এলো, ঢোক গিলে বললাম, কিছু ভাবছি না। সে হঠাৎ আমার কাঁধে মাথা রাখলো, যেন এমনটা তার অধিকার, এমনটা খুব স্বাভাবিক। তারপর খুব নরম সুরে বলল, আচ্ছা, তোমার মনে পড়ে এখানে বিরাট একটা পুকুর ছিল এক সময়? তারপর ওই যে ওইদিকে পূব দিকে তাল গাছের নিচে ঘাস জমি ছিল, তুমি সাইকেল চড়ে পড়তে যেতে পিঠে ব্যাগ নিয়ে। আমি ঝট করে মাচা থেকে নেমে পড়লাম। বুকের ভেতর হাজারটা ঘোড়া ছুটোছুটি করতে লেগেছে। শ্বাসকষ্টটা কি আবার ফিরে এসেছে? হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে বললাম, এই এসব তো জন্মের আগের ঘটনা। এই তুই আসলে কে রে? সে ঘাড় কাত করে বলল, যে ওই যে নতুন বাড়ি, ওই বাড়ির মেয়ে। আমি ভালো করে চেয়ে দেখলাম, তার দু চোখে টল টল করছে জল। হাত নেড়ে কাছে ডাকলো আমাকে, নরম সুরে বলল, এসো আমার পাশে বসো, একটা গল্প বলি। আমার ইচ্ছের বিরুদ্ধেও তার পাশে বসতে হলো আমাকে। এ কেমন টান, এ কেমন ডাক, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। চুপচাপ তার পাশে বসলাম। এক নাগারে 7 দিন বৃষ্টি হয়েছিল সেবার, তোমার মনে পড়ে? শুধু মেঘ আর অঝোর বৃষ্টি। বৃষ্টির দ্বিতীয় দিন তুমি নওগাঁ থেকে ফিরছো এই পথে। নওগাঁ থেকে তোমার বাড়ি আসানপুর ওই সাইকেলে মিনিট 20 সময় লাগে। পথে পড়ে এই পুকুর আর বন। বাজার এলাকাতেই একটা মানুষও চোখে পড়ে না। তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলে, যদি কোনো সঙ্গী পাও। ওদিকে রাত বাড়ছে, দেরি হলে পথের ভয়ের চেয়ে বাড়ির ভয় বেশি। তোমার বাড়িতে প্রচণ্ড শাসন, প্রচণ্ড কড়াকড়ি। তুমি সাইকেল নিয়ে কিছু দূর পায়ে হেঁটে এগিয়েছ। এমন সময় বন্ধ হোমিওপ্যাথি ওষুধের দোকানের সামনে থেকে ডাক, এই অর্ক শোন। তুমি থমকে দাঁড়ালে, হাতের টর্চ দোকানের দিকে ফেললে। দেখলে তোমার স্কুলের বান্ধবী তপতি। একটু অবাক হয়েই বললে, তুই এখানে এই বৃষ্টিতে? তপতি ভিজতে ভিজতে এগিয়ে এলো। ঠান্ডায় হিহি করে কাঁপছে মেয়েটা। মায়ের খুব শরীর খারাপ রে, রিক্সা করে এসেছিলাম বিকেলে। এখন দেখ না, একটা কিচ্ছু পাচ্ছি না বাড়ি যাওয়ার জন্য। তোর বাবা? বাবা ছুটি পায়নি। আয় সামনেই বস। সেদিন কেমন বিদ্যুৎ চমকাচ্ছিল বলো তো? থেকে থেকে পাগল হাওয়া, গাছ থেকে ছিটকে পড়ছে পাখির বাসা। তপতির বাড়ি নওগাঁ থেকে একটু দূরেই, আসানপুরের অনেক আগে। তপতিকে তার বাড়ির সামনে নামিয়ে দিলে। তখন আকাশের বুক ছিঁড়ে পড়ছে কেমন যেন কান্নার মতো করে। তপতি তোমায় বলল, এই অর্ক, জামা কাপড়টা পাল্টে বৃষ্টিটা একটু ধরার পর বাড়ি যা, তোর যা সর্দি কাশির ধাত। তুমি কি যেন ভাবলে কিছুক্ষণ, তারপর সাইকেলটা বারান্দার একপাশে রেখে দিয়ে বললে, জামা কাপড় এখানেই দিয়ে যা, আর একটা গামছা দে। তপতি চাপা গলায় বলল, ঘরে আসবি না? তুমি চুপ করে রইলে অন্ধকারে। ভেতর থেকে তপতির মায়ের গলা ভেসে এলো, কে রে?
অর্ক না? আয় আয়, ভেতরে আয়। তপতি তোমার মুখের দিকে তাকালো। তুমি কেমন একটা আকুল সুরে বললে, তপতি ভিতরে গেলে আজ সব গন্ডগোল হয়ে যাবে, আমি বুঝতে পারছি। তপতি খুব কাছে এসে তোমার হাত ধরল। আরে বোকা, কিচ্ছু হবে না, আয়। কাকিমা ভালো আছো? তিনি ফিকে হেসে বললেন, সে খোঁজ নিতে আর আসে কে? তুই আসিস আর আগের মতো। তুমি মাথা নিচু করে রইলে। তপতি মায়ের ওষুধ নিয়ে এসেছিল, বিছানার একপাশে বসে বলল, ওকে বেশি কিছু বলো না মা, যাও বা একটু দাঁড়াতো, এক্ষুনি ছুট লাগাবে। তিনি অবাক হয়ে বললেন, সে কি, বাইরে সব টুকরো টুকরো হয়ে যেতে বসেছে, তুই যাবি কি করে? না না, আমি ফোন করে দিচ্ছি তোর মাকে। তুমি আঁতকে উঠলে। না না কাকিমা, আমি ঠিক চলে যাব, তুমি একদম চিন্তা করো না। তিনি মুচকি হেসে বললেন, না, আমি চিন্তা করব না। চিন্তা করতে যাব কেন? আমি কি তোর মা? তপতি উঠে গেল মাকে ওষুধ খাইয়ে। তুমি বসে রইলে বোকার মতো। ওষুধের প্রভাবেই হয়তো তপতির মা ঘুমিয়ে পড়ল। তুমি কিছুক্ষণ বসে থেকে উসখুস করতে লাগলে। হা হা, পকেটের সিগারেট দেশটাই তো ভিজে নেতা। পা টিপে টিপে তপতি যেখানে রান্না করছিল সেখানে গেলে, কিন্তু সে টের পেয়ে গেল। খুব স্বাভাবিক গলায় বলল, বাবার ঘরে টেবিলের ড্রয়ারে আছে, নিয়ে নেগা। তুমি অবাক হয়ে বললে, তুই কি করে বুঝলি মাইরি? তপতি দুহাত কোমরে রেখে বলল, প্রতি 10 মিনিটে তোর লাগে অর্ক। তুই এতটাই চেইন স্মোকার যে কলেজ লাইফে ইচ্ছে করে কাকুর কাছে ধরা পড়েছিলি, যাতে ঘরে বসে ফুঁকতে তোর অসুবিধে না হয়। তুমি বোকার মতো হেসে তপতির বাবার ঘরে ড্রয়ার হাতড়ে সিগারেট দেশলাই বার করে নিলে। বাড়ির প্রতিটা কোণ তোমার চেনা ছিল যে। অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে বাইরে। তুমি সিগারেটের পর সিগারেট টেনে চলেছ। একটা গলা খাঁকারির শব্দে তোমার চটকা ভেঙে গেল। তপতি একটা কমানো হ্যারিকেন নিয়ে ঘরে এলো। ঘিয়ে রঙের শাড়ি, গাঢ় সবুজ পাড়, গাঢ় সবুজ ব্লাউজ। তোমার হাতে সিগারেট পুড়তে পুড়তে কখন যে আঙুলের কাছে চলে এসেছে তোমার খেয়ালই নেই। তপতি নখ দিয়ে টেবিলের একটা পাশ খুঁড়তে খুঁড়তে বলল, খিচুড়ি আর অমলেট খেতে পারবি তো? কোন একটা জানলার পাল্লা যেন আলগা করে লাগানো ছিল। একটা দমকা হাওয়ায় সেটা পুরোপুরি খুলে গেল, আর বৃষ্টির একটা ছিন্ন ভিন্ন পশলা ঢুকে পড়ল ঘরে। তোমার সিগারেট নিভিয়ে তপতির চোখ ভিজিয়ে সে ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেল অন্ধকারে। হ্যারিকেনটা দপ করে নিভে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই খুব কাছে একটা বাজ পড়ল। ঠিক তখনই তোমার বুকের ভেতরে মাথা গুঁজে দিয়ে ভিজে যাওয়া তপতি কাঁপা কাঁপা গলায় বলল, অর্ক, আমার খুব ভয় করছে রে। আমি আবার মাচা থেকে নেমে পড়লাম। হাত পা থরথর করে কাঁপছে আমার। মেয়েটির চোখের দিকে একবার তাকাতেই বুঝতে পারলাম কোন আকর্ষণে আমি ফিরে এসেছি বাড়ি থেকে। জোর করে গম্ভীর হয়ে বললাম, বেশ ভালো গল্প বলতে পারিস তো, লিখলেও তো পারিস। সে হেসে উঠল। শ্যামলী প্রকৃতি হেসে উঠল সন্ধ্যার পুকুরে ঝরে পড়া পাতার শব্দের সুরে।
বললাম। হাসছিস যে? হাসতে হাসতেই সে বলল, মাও বলে আমার রক্তে লেখার ক্ষমতা আছে। খাদে পড়ে যাওয়ার আগের মুহূর্তে যেমন করে পতনশীল মানুষ ঘাসের শিকড়টিকেও আঁকড়ে ধরতে চায়, তেমন ব্যাকুল হয়ে বললাম, তোর তোর বাবা কি করেন? সে মাচা থেকে আমার সামনে এসে দাঁড়ালো। গাছের ফুলগুলো বড় হয়েছে, বীজ সম্ভবা হয়েছে, মাথা তুলে সূর্যের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে তারা। আমার চোখে চোখ রাখলো সে। তার বুকটা ফুলে উঠল দুবার, জল জল করে উঠল চোখ দুটো। স্পষ্ট গলায় বলল, আমার বাবা নেই তো, আমি তপতির মেয়ে। যাও ফিরে মেঘ অন্য কোথাও, ইচ্ছে পাহাড়ে। যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও নিজের ঘরে। তো মেঘ ভাবে রোজ একদিন মেঘ সরে যাবে। এভাবেই মেঘেদের দিন কাটে আধার নামে। দূর দেশে কোনো শহরে জেগে থাকে যেন কোন সে রূপকথা, হাত জানি দিয়ে ডাকে, গল্প শোনায় রোজ এক মুঠো বেঁচে থাকা। যাও ফিরে মেঘ অন্য কোথাও, ইচ্ছে পাহাড়ে। যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও নিজের ঘরে। তো মেঘ ভাবে রোজ একদিন মেঘ সরে যাবে। এভাবেই মেঘেদের দিন কাটে আধার নামে। ছেড়ে যেতে চাইনি সে কোনদিন অন্য